সৌরাংশু চৌধুরীর ছেলে অরুণ এবং অরুণের ছেলে শীতাংশু। এই শীতাংশু স্ত্রীকে ও 7 বছরের ছেলে চম্পককে নিয়ে পদ্মদহে আসছে। এইখানে তার ঠাকুরদা একটা জমিদারির বড় অংশ কিনে বিশাল মর্মরাবাস নীলাচল তৈরি করেছিল। ওদিকে পুরনো জমিদার দীননাথ অবস্থার বিপাকে এই জমিদারির কিছু অংশ সৌরাংশু চৌধুরীকে বিক্রি করে দিয়েছিল তার পুত্র সমর রায় ও যতীন রায়। অবশ্য সমর বিদেশে পড়াশুনোর জন্য চলে যায়, কিন্তু বর্তমানে যতীন তার অংশটুকু দেখাশুনো করছে এবং সৌরাংশু চৌধুরীর অবর্তমানে তার ছেলে অরুণ মারা গেলে এবং তার ছেলে শীতাংশু এখন তাদের অংশের মালিক। যদিও সে কলকাতায় থাকে এবং তাদের এই জমিদারি দেখাশুনো করে তাদের নায়েব নরেন। এখন শীতাংশু ফিরে আসছে গ্রামে। দেখা যাক সে কীরকম নানা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়। উফ, সে রাত্রে কি দুর্যোগ! এক ঝড় জলের রাত্রে একখানি প্রকাণ্ড জুড়ি গাড়ি শহরের কাঁচা পাকা পথ দিয়ে কোনো মতে এগিয়ে চলেছে। শীতাংশু পদ্মদহের তরুণ জমিদার, স্ত্রী রমলা ও 7 বছরের শিশুপুত্র চম্পক। গাড়িটা চলেছে পদ্মদহের দিকেই। শীতাংশুর মাথায় কেন যে খেয়াল চাপল তা সেই জানে। শ্রীপুর স্টেশনে নেবে ক্রোশ 4 দূরে দিগন্ত প্রসারী এক বিল, তারই নাম পদ্মদহ। জ্যোৎস্না রাতে চাঁদের বুকের মাঝে শত কোটি হয়ে যেন হেসে গড়িয়ে পড়ে এই পদ্মদহের পাড় দিয়েই চক্রাকারে ছোটোখাটো একখানা গ্রাম, এবং এরই এক পাশে প্রকাণ্ড কালো পাথর দিয়ে তৈরি সৌরাংশু চৌধুরীর তেতলা বাড়ি। সৌরাংশু চৌধুরী এখানকার চিরকালের জমিদার নয়, রায়রা এখানকার পুরুষানুক্রমিক জমিদার। চামড়ার ব্যবসা করে সৌরাংশু চৌধুরী প্রভূত অর্থ উপার্জন করেছিলেন এবং তিনি যখন স্ত্রী ও একমাত্র পুত্র অরুণকে নিয়ে কলকাতায় জায়গা জমি কিনে বসবাস করবেন বলে স্থির করেছেন, এমন সময় সহসা মাত্র 3 দিনের জ্বরে অরুণের মা মারা গেলেন। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে সৌরাংশু চৌধুরী অত্যন্ত আঘাত পেলেন। কিছুকাল তিনি পুত্রকে নিয়ে নানা দেশে দেশে ঘুরে বেড়ালেন। ইদানিং শহরের হট্টগোল লোকজনের গোলমাল যেন তাকে একেবারে অস্থির করে তুলত। অরুণের মা ছিলেন পল্লীগ্রামের মেয়ে, তাই তার মন প্রায় ছায়া ঘেরা পল্লীমায়ের স্বপ্নে বিভোর হয়ে উঠত। কিন্তু সৌরাংশু চৌধুরী শহরই ভালোবাসতেন। আজ অরুণের মার অবর্তমানে কেন যেন বারবারই সৌরাংশু চৌধুরীর মনে স্ত্রীর সেই শেষ ইচ্ছেটুকু দোলা দিয়ে যেতে লাগলো, এবং সত্য সত্যই একদিন দেখা গেল সৌরাংশু চৌধুরী বাংলাদেশের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় তার এক বন্ধুর মারফত খবর পেলেন পদ্মদহের জমিদার দীননাথ রায় অবস্থার দুর্বিপাকে আজ তার জমিদারির অর্ধেকটারও বেশি নিলামে উঠেছে। সৌরাংশু চৌধুরী সেই দিনই বন্ধুকে নিয়ে পদ্মদহে গেলেন এবং দিগন্ত প্রসারী পদ্মদহের অপরূপ শোভা দেখে তার মন আনন্দে যেন নেচে উঠল। আর দেরি না করে দীননাথের সঙ্গে আবশ্যকীয় কথাবার্তা বলে সব ঠিক করে এলেন।
শুভ দিনে শুভক্ষণে সৌরাংশু চৌধুরীর মর্মর আবাস নীলাচল তৈরি হলো। 11 বছরের মাতৃহারা বালক অরুণকে নিয়ে সৌরাংশুবাবু নীলাচলে এসে উঠলেন। দীননাথ রায়ের 2 ছেলে, সমর রায় ও যতীন রায়। সমর বড় ও যতীন ছোট। যতীন চিরকাল একটু ডানপিটে ধরনের, লেখাপড়ার ধার দিয়েও যেত না। বড়টি ছিল অন্য রকমের। হঠাৎ একদিন শোনা গেল সে সরকারি একটা বৃত্তি জোগাড় করে সাগর পাড়ে পাড়ি জমিয়েছে, আর সে ফিরে আসেনি। যথাসময় দীননাথ রায়ের মৃত্যুর পর যতীনই গ্রামের জমিদার হলো। শীতাংশু চৌধুরী যখন কলকাতার কলেজে বিয়ে পড়ছে, সেই সময় হঠাৎ একদিন তার যোগে পিতা অরুণ চৌধুরীর মৃত্যু সংবাদ পেয়ে পদ্মোদয়ে ছুটে এলেন। পদ্মোদয়ের পাড়ে, যেখানে লম্বা লম্বা বুনো ঘাস একেবারে আচ্ছন্ন করে রেখেছে, সেইখানে একদিন ভোরবেলা একদল চাষি অরুণ চৌধুরীর মৃতদেহ আবিষ্কার করে। মুখের দিকে চাইলেই বোঝা যায় নিদারুণ ভয় পেয়ে আতঙ্কে মৃত্যু হয়েছে। চোখ দুটো বিস্ফারিত, যেন একেবারে ঠিকরে বেরিয়ে আসছে। দেহে অন্য ক্ষতের চিহ্ন মাত্র নেই। যা হোক, চোখের জলের ভেতর দিয়ে পিতার শেষ কাজ করে শীতাংশু কলকাতায় ফিরে এলো। আসবার সময় যতীনের সঙ্গে দেখা করে এলো। যতীন রায় বলল, আর কলকাতায় ফিরে কি করবে শীতাংশু? এবার জমিদারিতেই এসে বসো। শীতাংশু চৌধুরী অশ্রুঝরার সুরে বললে, বাবার স্মৃতি যেন আমায় পাগল করে দেয়। এখানে কিছুকাল পরে আসব। নায়েব নরেনবাবু রইলেন, তিনিই সব দেখাশুনো করবেন। তারপর দীর্ঘ কয় বৎসর পরে শীতাংশু পদ্মোদয়ে ফিরে এলো। এত কাল নরেনবাবু জমিদারি সব কিছু দেখাশুনো করেছেন। আদায়পত্র জমিদারির তেমন হচ্ছিল না। ওদিকে ওকালতিতেও শীতাংশু চৌধুরী কোর্টে যাতায়াতই শুধু হচ্ছিল, পকেট আর ভরতে চায় না। অগত্যা পদ্মোদয়ে ফিরে আসা ঠিক হলো। স্ত্রী রমলা ও 7 বছরের শিশুপুত্র চম্পককে নিয়ে একদিন শীতাংশু চৌধুরী পদ্মোদয়ে এসে পৌঁছল। নায়েব নরেনবাবু ও বহুদিনকার বাপের আমলের পুরনো চাকর জগা গাড়ি বারান্দায় অপেক্ষা করছিল। প্রকাণ্ড একটা টানা বারান্দা, ঝোলানো বাতির স্বল্পালোকে আবছা আলো ও আঁধারে সমগ্র বারান্দাটি কেমন থমথমে ও নিঃসঙ্গ মনে হয়। নরেনবাবুর যথেষ্ট বয়স হয়েছে। একদা তিনি যুদ্ধে গিয়ে বাঁ হাতটা হারান ও বিষাক্ত গ্যাসে বাঁদিককার গলাটা একদম পুড়ে কুঁচকিয়ে একেবারে বিশ্রী হয়ে যায়। অস্পষ্ট আলোয় লোকটার মুখের দিকে তাকালে বুকের মধ্যে কেমন যেন ছ্যাঁত করে ওঠে। রবারের একটা বাঁ হাত লাগানো, দেখলে প্রথমটা বোঝা যায় না। যা হোক, সে রাত্রের মতো তাড়াতাড়ি কোনো মতে খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে শয্যায় আশ্রয় নিল। ভোরবেলা যখন শীতাংশুর ঘুম ভাঙল, খোলা জানলা দিয়ে শিরশির করে কেমন একটা ঠান্ডা হাওয়া আসছে। শীতাংশু এসে খোলা জানলার কাছে দাঁড়ালো। সারা রাত বৃষ্টিধৌত প্রকৃতি প্রভাতের সোনালি আলোয় শুচিস্নিগ্ধ। দিগন্ত প্রসারী পদ্মোদয়ের বুকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ ঝিকমিক করছে। অপরূপ নয়নাভিরাম সে দৃশ্য। কখন একসময় রমলা এসে পাশে দাঁড়িয়েছে। সত্যি ভারী চমৎকার দৃশ্য কিন্তু। শীতাংশু হাসতে হাসতে বলল, সেই জন্যেই বোধহয়
ঠাকুরদা এই মায়ার ফাঁদে ধরা দিয়েছিলেন। সমস্ত সকাল ও দুপুরটা শীতাংশুর জমিদারি ও তৎসংক্রান্ত সমস্ত ব্যাপার ঘুরে ফিরে দেখতে দেখতেই কেটে গেল। গভীর রাত্রে আবার সহসা সেই আকাশ ফাটানো চিৎকার। শীতাংশুর ঘুমটা ভেঙে গেল। শীতাংশু ধড়ফড় করে শয্যার ওপর উঠে বসল। ঘরের মধ্যে দেয়াল ঘড়ির আলোটা পিট পিট করে জ্বলছে। শীতাংশু শয্যা হতে নেবে খোলা জানালার কাছে এসে দাঁড়ালো। বাইরে অস্পষ্ট চাঁদের আলো। সহসা এমন সময়, ও কি? অস্পষ্ট চাঁদের আলোয় ও কি দেখা যায়? কি? ওটা কি? প্রকাণ্ড 12-13 হাত লম্বা আগা গোড়া সাদা কাপড়ে ঢাকা একটা মানুষের মতো মূর্তি পদ্মদয়ের ধার দিয়ে হেলে দুলে হেঁটে হেঁটে বেড়ায় লম্বা পা ফেলে ফেলে। মানুষ কখনো এত লম্বা আর এত চওড়া হয়? এক একটা পা ফেলছে বোধহয় হাত 5-6 দূরে। সহসা এমন সময় আবার সেই আকাশ পাতাল ফাটানো অদ্ভুত চিৎকার। চম্পক চমকে চোখ বুজল। যখন সে আবার চোখ মেলে চাইল, সেই অদ্ভুত মূর্তি আর দেখা যাচ্ছে না। চাঁদ মেঘে ঢাকা পড়েছে। এখানে আসবার 1-2 পরের কথা। দোতলার খোলা বারান্দায় 2খানা বেতের ডেক চেয়ারে বসে শীতাংশু, রমলা ও যতীন গল্প করছিল। তাদের গল্পের বিষয় ছিল রাত্রে সেই পদ্মদয়ের ধারে হেঁটে বেড়ানো অদ্ভুত মূর্তি ও সেই অদ্ভুত চিৎকার। যতীন বলছিল, পদ্মদয়ের ধারে অমন একটা মূর্তি আমারও চোখে পড়েছে এর আগে 2-1 বার। আর চিৎকার সেও গ্রামের সকলেই শুনেছে। সে কি নিদারুণ শব্দ! ভাবতেই আমার বুকের ভেতর কেঁপে ওঠে। সহসা এমন সময় চম্পকের ডাকে সকলে ফিরে তাকালো। একজন সুন্দরতম লম্বা তরুণের হাত ধরে ঝুলতে ঝুলতে চম্পক এই দিকেই আসছে। মা, ও মা, ওই দেখো কে এসেছে! শীতাংশু চিৎকার করে উঠল আনন্দে। কিরিটি, কখন এলে? হঠাৎ এখানে কি মনে করে? কিরিটি রমলার মুখের দিকে চেয়ে মৃদু মৃদু হাসতে থাকে। রমলারও মুখে যেন হাসির চাপা ইশারা। ব্যাপার কি বলো তো? এমনি বেড়াতে এলাম। কেন, আসতে নেই নাকি? বিলক্ষণ! একবার কেন, 100 বার আসবে, 1000 বার আসবে। তা যাক, এসো যতীনের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। ইনি শ্রী কিরিটি রায়, একজন শৌখিন গোয়েন্দা। যদিও নিজের পরিচয় দেন রহস্যভেদী কিরিটি। আর ইনি যতীন রায়, এখানকার 10 আনি জমিদার। উভয়কে নমস্কার জানালো। যতীন হাসতে হাসতে বললে, হ্যাঁ, ওর কথা শুনেছি। উনি বোধহয় বিখ্যাত দস্যু কালো ভ্রমরের রহস্যভেদ করেছিলেন। শীতাংশু বলল, হ্যাঁ হ্যাঁ, ইনি সেই কিরিটি রায়। কিন্তু এর সঙ্গে তোমার পরিচয়? যতীন শুধল, ও, তা জানো না বুঝি? ইনি আমার খোকা চম্পকের মামা, রমলা দেবীর সাক্ষাৎ মায়ের পেটের ভাই। হঠাৎ এখানে যে? যতীন হাসতে হাসতে শুধল, হাতে কোনো কাজকর্ম নেই, ঘুমিয়ে বসে থাকতে থাকতে একেবারে কোমরে বাত ধরে যাওয়ার জোগাড় হয়েছিল, তাই এখানে চলে এলাম। বেশ বেশ, শুনে সুখী হলাম। তা এখানেও বোধহয় আপনার রহস্যের কিছু খোরাক জুটতে পারে। কিরিটি যেন বেশ একটু উদ্গ্রীব হয়ে পড়ে। কীরকম?
এই গ্রামেও রহস্য আছে নাকি? তা আপনি কি মনে করেন যত রহস্য সব আপনাদের শহরেই লুকিয়ে আছে? এখানে ঠিক রহস্য লুকিয়ে না থাকলেও এমন একটা ব্যাপার ঘটছে কয়েক বছর হতে, যাকে ভৌতিক বলা ছাড়া উপায় নেই। আবার বিংশ শতাব্দীতে ভৌতিক ব্যাপার যেন একেবারে গাঁজাখুরি বলে মনে হয়। রিয়েলি? সত্যি আশ্চর্য তো। ব্যাপারটা খুলে বলো তো। সে আজ বছর কয়েক আগেকার কথা হবে। হঠাৎ একদিন শীতাংশুর বাবা অরুণবাবুর মৃতদেহ পদ্মদয়ের ধারে পাওয়া যায়। একজন চাষি পদ্মদয়ের ধারে ঘাস কাটতে গিয়ে দেখে একটা বাবলা গাছের তলায় অরুণবাবুর মৃতদেহ পড়ে আছে। শরীরে কোথাও কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। বিশেষত্বের মধ্যে চোখের মণি দুটো যেন ঠিকরে কোটর থেকে বের হয়ে আসছে। খুব বেশি ভয় পেলে মানুষের যে অবস্থা হয় অনেকটা সেই রকম। আর তাঁর মৃতদেহের পাশেই পদ্মদয়ের পাড়ে জলা মাটির ওপর গোটাকতক পায়ের চিহ্ন পাওয়া যায়। অমন বড় বড় পায়ের দাগ মানুষের যে হতে পারে না, এ বিষয়ে আমি স্থির নিশ্চিত। স্বাভাবিক মানুষের পায়ের দাগের চাইতে 1.5 গুণ বড়। আরও আশ্চর্য, সেই পায়ের দাগগুলো ক্রমেই গিয়ে পদ্মদয়ের জলের কোল ঘেঁষে শেষ হয়ে গেছে। আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম অরুণবাবুর মৃত্যুর আগের দিন রাত্রি প্রায় 1:30 পর্যন্ত জেগে জমিদারি সংক্রান্ত কাজকর্ম করেছিলেন। তারপর নাকি শুতে যান। রাত্রি তখন 2 কি 2:30। গ্রামের 2-1 নাকি একটা বীভৎস আকাশ ফাটানো চিৎকার শুনেছিল। অরুণবাবুর মৃত্যুর পর হতে প্রায় রাত্রে পদ্মদহের দিক থেকে সেই বীভৎস চিৎকার শোনা যায়। এখনো মাঝে মধ্যে একটা প্রকাণ্ড 12-13 হাত লম্বা মূর্তিকে আগা গোড়া সাদা কাপড়ে মুড়ে দেয়া পদ্মদয়ের ধার দিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। সকলে নিঃশ্বাস একেবারে যেন রুদ্ধ করে যতীনের কথাগুলো শুনছিল। গল্প শেষ হলে কিরিটি শুধু বললে, সত্যি অদ্ভুত ব্যাপারই বটে। কিন্তু শীতাংশু, তুমি এ কথা তো আমায় কোনো দিন আগে বলনি। শীতাংশু বললে, এত ব্যাপার তো আমিও জানতাম না কিরিটি। আর তখন আমার মনের অবস্থা যা, এসবের দিকে চাওয়ার সময় ছিল না। যা হোক, সেদিনকার মতন যতীন সকলকে নমস্কার জানিয়ে বিদায় নিল। রমলা তখন ভাইয়ের জন্য খাবার আনতে উঠে গেছে। কিরিটি বললে, রমা আমায় তার করে এনেছে। এখানে নাকি তোমরা খুব বিপদে পড়েছ। ভৌতিক ব্যাপার ট্যাপার ওসব স্রেফ বাজি ও বোগাস। ওটা 10 জনের চোখে ধুলো দেওয়ার জন্য শয়তানের কারসাজি মাত্র। বেলা তখন 2য় প্রহর হবে। কিরিটির ঘরে কিরিটি ও চম্পক। চম্পক আবোল তাবোল এক মনে বলে চলেছে, আর কিরিটি শুনছে, আর মাঝে মাঝে 2-1টা প্রশ্ন করছে। চম্পক বলছিল, গরুর পাখির মতো সরু বাঁকানো নাক, প্যাঁচার মতো বড় চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। বুঝলে মামা, রোজ রাতে আমার ঘরের ওই খোলা জানালা দিয়ে এসে আমার দিকে চেয়ে থাকে। তোর ভয় করে না? ধুৎ, ভয় আবার কি? ভয় পায় বোকারা। আর সেটা তো কিছু বলে না, শুধু আমার দিকে চেয়েই থাকে। বাবা বলেছেন, ভয় পায় তো গাধা ছেলে যারা। কানাইলালের গল্প শুনেছ? একা একা সে অমাবস্যার রাতে শ্মশানে গেছিল। আমিও যাব। কিটির কিন্তু সেদিকে মন নেই।
ভাবছে চম্পকের দেখা রাতের সেই অদ্ভুত জীবটির কথাই। এই ঘরটাতেই শ্বশুরমশাই শুতেন। রমলা কিরিটিকে বললে, বেশ মাঝারি গোছের একখানি ঘর, গড়াধীন বড় বড় জানালা। ঘরের দক্ষিণ দিকেই সেই পদ্মদহ। দিবা রাত্র হু হু শব্দে হাওয়া এসে ঘরে ঢোকে। ঘরখানি দোতলায়, ঠিক তার নিচেই একটা ফুলের বাগান। বাগানটা পার হলেই একটা মাঠের মতো, সেই মাঠ পদ্মদহের পাড় পর্যন্ত গেছে। কিরিটি ঘুরে ঘুরে সব ঘরে জানালা দরজা দেখছিল। হঠাৎ এক সময় তার বাগানের দিককার জানলার কাঠের পাল্লার উপর নজর পড়ল। পাল্লার উপর 5টি আঙুলের দাগ শুকিয়ে আছে। দাগগুলি এমনভাবে বসেছে যেন বাইরে থেকে কেউ আঙুলের চাপ দিয়ে জানালার বন্ধ পাল্লা খুলে ফেলেছে। কিরিটি রমলার দিকে ফিরে তাকিয়ে বলল, শেষ তোদের এ বাড়িতে কবে রং দেয়া হয়েছিল বলতে পারিস রমা? তা তো জানি না দাদা, তবে নায়েবমশাই হয়তো বলতে পারেন। রমলা জবাব দিল। ভৃত্য নরেনবাবুকে ডেকে আনলো। কিরিটি লোকটির দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে প্রশ্ন করল, নমস্কার, আপনার নামই নরেনবাবু? এদের স্টেটের নায়েব? আজ্ঞে। আচ্ছা নরেনবাবু, সে বাড়িতে কবে রং দেয়া হয়েছিল বলতে পারেন? হ্যাঁ, 2 বছর আগে, কর্তার মৃত্যুর কয়েকদিন আগে। সমস্ত বাড়ি রং করা হয়েছিল। এর মধ্যে আর রং দেয়া হয়নি। হয়েছে, এদিককার মহলগুলিতে আরও রং দেয়া হয়নি, শুধু ওদিককার মহলে রং দেয়া হয়েছে। গভীর রাত্রে কিরিটির ঘুমটা ভেঙে গেল। একটা অস্পষ্ট খটখট শব্দ, কার যেন চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ ঘরের বাতাসে ভেসে ভেসে বেড়ায়। আকাশের এক কোণে ত্রয়োদশীর ক্ষীণ চাঁদ তখন যাই যাই করছে। রাত্রির আঁধার তখনও ভালো করে কেটে যায়নি। অস্পষ্ট আলোয় চারিদিক সবে ফিকে হয়ে উঠেছে। কিরিটি পদ্মদহের ধার দিয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। সহসা ও নজরে পড়ল জলো ভিজে মাটির পরে পরপর অনেকগুলো সাধারণ মানুষের পায়ের দাগ হতে অনেক বড়। পায়ের পাতা যেমনি বড়, পায়ের আঙুল তেমনি লম্বা লম্বা। পায়ের নখগুলো নরম মাটির বুকে দেবে দেবে বসে গেছে। কিরিটি ভালো করে লক্ষ্য করতে লাগলো। মানুষের পায়ের দাগ যেমন খানিকটা পড়ে না, আঙুলের মাথাগুলো গোল গোল হয়ে পড়ে, এ পায়ের দাগ মোটেও সেরকম নয়। পায়ের পাতায় সমস্ত দাগগুলো তো পড়েছেই, লম্বা লম্বা আঙুলের দাগও পড়েছে। দাগগুলো ক্রমে জলের দিকে নেমে গেছে। কিরিটি চিন্তিত মনে বাড়ির দিকে ফিরল। বিকেলের দিকে সকলে খোলা বারান্দায় বসে চা পান করছে। শীতাংশু, রমলা, যতীন ও কিরিটি, এবং নানা রকমের গল্প হচ্ছে। সহসা এক সময় জগা একখানা চিঠি নিয়ে এলো। বললে, একজন লোক যতীনবাবুকে এই চিঠিখানা দিতে বলে গেল। একখানা সাদা খামের চিঠি। যতীন হাত বাড়িয়ে জগার হাত থেকে চিঠিখানা নিয়ে খামের ওপর নাম পড়ে বললে, কই না, এ তো আমার চিঠি না, মিস্টার কিরিটি রায় লেখা, বলে চিঠিটা টেবিলের ওপর রেখে দিল। সে কি, এখানে আবার আমাকে কে চিঠি দিল? কিরিটি চিঠিখানা আলগোছে টেবিলের পর থেকে তুলে নিয়ে চলে গেল। সোজা সে নিজের ঘরে চলে এলো। সুটকেসের ভেতর হতে একটা ব্রাউন রঙের ছোট শিশি বের করে
তার গায়ে লেখা অসমিক অ্যাসিড। একটা কাঁচের পাত্রের মধ্যে সে খামখানা রেখে শিশিটার ছিপি খুলে খানিকটা অসমিক অ্যাসিড খামটার গায়ে ঢেলে দিল। দেখতে দেখতে খামটার গায়ে কালো আঙুলের ছাপ ফুটে উঠল। কিরিটি গভীর আগ্রহে দাগটার দিকে চেয়ে থাকতে লাগলো। পরের দিনের কথা বলছি। শীতাংশু কি একটা জমিদারির কাজে সেই ভোরে উঠে বেরিয়ে গেছে। কিরিটি বাগানের ভেতরটা ঘুরে ঘুরে দেখছিল। সহসা একসময় নরেনের ঘরে জানলার নিচে এসে দাঁড়ালো। একটা কোঁকড়ানো কাগজের প্রতি তার নজর পড়ল। কিরিটি কাগজটা হাতে তুলে নিয়ে চোখের সামনে মেলে ধরল। তাতে এই কটা অক্ষর পরপর সাজানো: ন, জ, আ, ত, রা, অন্তস্তীয় টা, র, বা, কে, কস, প, চ, ই, ই, চা, জ। কিন্তু অবাক হয়ে কাগজটা দেখতে লাগলো। ই আবার কি? 7-5 ভাবতে ভাবতে কিরিটি কাগজটা হাতে করে নিজের ঘরের দিকে চলল। শীতাংশু বাড়ি ছিল না বলে কিরিটি রমলাকে সেদিন সন্ধ্যায় তার ঘরে চম্পককে নিয়ে রাত্রে শুতে বললে। রমলা বলল আচ্ছা। রমলাও একলা শুতে ভয় ভয় করছিল। রাত্রি তখন ঠিক কত বলা যায় না। আকাশে মাটিতে কালো আঁধার যেন জমাট বেঁধে উঠেছে। ঘরের বাইরে বারান্দা দিয়ে কে যেন নিঃশব্দে হেঁটে গেল। কিরিটি তাড়াতাড়ি শয্যা ছেড়ে টর্চটা হাতে নিয়ে বাইরে এসে দাঁড়ালো। এরপর আবছা আঁধারে কিরিটি দেখল বাগানের মধ্য দিয়ে পা ফেলে এগিয়ে আসছে 13 হাত লম্বা একটা মূর্তি। মূর্তিটা এসে রমলার ঘরে জানালার সামনে দাঁড়ালো। মূর্তিটা দোতলার সমান লম্বা। হাত দিয়ে জানালার কপাটটা ঈষৎ একটু টান দিতেই খুলে গেল এবং সেই মূর্তিটা জানলার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। 1 মিনিট, 2 মিনিট করে প্রায় 10 মিনিট পরে দেখা গেল মূর্তিটা আবার সোজা হয়ে দাঁড়িয়ে জানলা ছেড়ে এগিয়ে আসছে। আর দেরি নয়। কিরিটি হাতের দড়িটা বিদ্যুৎ বেগে মূর্তিটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিল। কিরিটির অব্যর্থ দড়ির ফাঁস মূর্তিটার মাথা দিয়ে গলে কোমর পর্যন্ত নাপতেই সে দিল এক টান এবং মূর্তিটা তালগোল পাকিয়ে মাটিতে পড়ে গেল। আঁধারে একটু ছটফটানির শব্দ জাগল। কিরিটি ছুটে গেল, কিন্তু কিরিটি সেখানে গিয়ে প্রকাণ্ড সাদা চাদরের জামা ও মস্ত মস্ত দুটো বাঁশের রনপা ছাড়া কিছুই পেল না। কিরিটি রনপা দুটো নিয়ে ফিরল। ঠিক সেই মুহূর্তে কে যেন বাঘের মতোই তার উপর লাফিয়ে পড়ল পেছন হতে এবং তার হাতের তীক্ষ্ণ ছোড়াখানা তাড়াতাড়ি বসাতে গিয়ে ফসকে বাঁ হাতের কনুয়ে গিয়ে লাগল। কিরিটি বিদ্যুৎ গতিতে ফিরে জুজুৎসু প্যাঁচ দিয়ে লোকটাকে মাটিতে ফেলে দিল এবং তাকে ঠেসে ধরল। হাতের ক্ষতস্থান দিয়ে তখন অজস্র ধারে রক্ত ঝরছে। বাঁ হাত দিয়ে কোমরে ঝোলানো টর্চটা টেনে লোকটার মুখের ওপর ফেলতেই কিরিটি হেসে বললে, সত্যি তবে নরেন তুমি? হিসেবে আমার ভুল হয়নি তবে। সেদিনকার মতো আজও দ্বীপ্রহরে শীতাংশুর ঘরে বসে গল্প করছিল শীতাংশু, যতীন, কিরিটি ও রমলা। নরেনকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। গত রাত্রের গল্পই হচ্ছিল। যতীন বললে, অদ্ভুত সাহস কিন্তু আপনার মিস্টার রায়। শেষ পর্যন্ত দেখলেন তো এটা আসলে একটা শয়তানের শয়তানি। এ আমি আগেই জানতাম।
কিন্তু উফ, নরেন লোকটা যে এত বড় নীচ ও শয়তান তা কিন্তু আমার মোটেই ধারণা হয়নি। নেমও খারাপ। কিরিটি বললে, ব্যাপারটা তাহলে খুলেই বলি এবং 2 বছর আগেকার ঘটনা হতেই শুরু করা যাক। অরুণবাবু এক রাত্রে হঠাৎ তার জানলার ওপর অদ্ভুত এক মূর্তি দেখে ভয় পেয়ে মারা যান। মূর্তির নাকটা ছিল গরুর পাখির মতো সরু, বাঁকানো, প্যাঁচার মতো বড় বড় গোল চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। মূর্তি যখন দেখলে অরুণবাবু ভয় পেয়ে মারা গেছেন, তখন সে তাকে টেনে নিয়ে গিয়ে পদ্মদয়ের কাছে ফেলে আসে এবং গ্রামবাসীর মনে একটা ভৌতিক ত্রাসের সঞ্চার করবার জন্য নিজে রণপা পড়ে হাঁটে ও হাঁড়ির মধ্যে মুখ গুজে বীভৎস চিৎকার করে। গ্রামবাসীর মনে ধারণা হয় পদ্মদহের পিশাচের হাতেই অরুণবাবু মারা গেছেন, কিন্তু খুনি তার হত্যার নিদর্শন রেখে গেল আঙুলের ছাপের মধ্যে দিয়ে। জানলা দরজায় নতুন রং দেয়া হয়েছিল। খুনি যখন বাহির হতে জানলার পাল্লা টেনে খোলে, হাতের ছাপ তাতে পড়ে যায়। কিন্তু আর একজনের চোখে ব্যাপারটা ধরা পড়ে। তার মুখ বন্ধ করার জন্য খুনি তার হাতে টাকা দেয় ও ভয় দেখায়। লোকটা চুপ করে থাকে। দীর্ঘকাল পরে শীতাংশু যখন ফিরে এলো, খুনি এবারেও এদের ভয় দেখিয়ে এখান হতে সরাবার চেষ্টা করলে, কিন্তু শীতাংশু ভয় পেল না। তখন সে চম্পককে ভয় দেখিয়ে মারবার চেষ্টা করল, কিন্তু সে চেষ্টাও নিষ্ফল হয়ে গেল। তখন খুনি সেই লোকটার কাছে চিঠি দিয়ে একদিন চম্পকের ঘরের জানালা খুলে রেখে চুরির মতলব করলে। এই সেই চিঠি। ন জ আ ত রা অন্ত্যেষ্টিয় টা র বা কে কম প চ ই ই চা জ। চিঠিটার এই অর্থ, ন একজনের নাম নিশ্চয়। চিঠিটার উল্টো দিকে হতে পড়লে এই রকম দাঁড়ায়, আজ রাত 12টায় চম্পককে চাই জ। কিন্তু সে রাত্রেও খুনি সফল হলো না, কেননা রমলাকে আমার ঘরে শুতে বলেছিলাম। তার পরের ঘটনা তোমরা সব জানো ও শুনেছ। জ এবং ন কে তাও বুঝেছ। ন হচ্ছে তোমাদের নায়েব নরেনবাবু, আর জ হচ্ছে তোমাদের সামনে বসে বন্ধু বেশি শয়তান, তোমার পিতার হত্যাকারী ওই যতীন। যতীন উঠতে যাচ্ছিল। তার সমস্ত মুখ তখন মরার মতোই সাদা হয়ে গেছে। পকেট হতে রিভলভার বের করে যতীনের মুখের সামনে ধরে কিরিটি বললে, এক পা নড়ছ কি? কুকুরের মতো গুলি করে মারব। যতীন যে হত্যাকারী সে আমি অনেক আগেই টের পাই, আঙুলের ছাপ হতে। জানলার গায়ে যে দাগ দেখেছিলাম তার একটা ফটো নিই। তারপর সেদিন জগার হাত দিয়ে কৌশলে এক পত্র পাঠাই। যতীন সেই পত্র হাতে নিয়ে ওর না বলে ফেরত দেয়, কিন্তু ওতেই আমার কাজ হয়ে যায়। মানুষের চামড়া দিয়ে সর্বদাই একটা তেলের মতো জিনিস বার হয়। হাত দিয়ে যখন যতীন চিঠিটা চেপে নিয়ে দেখে, সেই চিঠি ওর গায়ে ওর বুড়ো আঙুলের ছাপ পড়ে যায়। আমি সেই চিঠির গায়ে অসমিক অ্যাসিড দিয়ে হাতের ছাপ ফুটিয়ে তুলে ফটো নিই। এই দেখো, দুটো ফটোই প্রমাণ করছে যে দুই ছাপই একই লোকের আঙুলের।
তারপর পদ্মদহের পাড়ের পায়ের দাগ যে মানুষের পায়ের নয় তাও ছাপ দেখলেই বোঝা যায়। মানুষের পায়ের দাগ ও যে ছাপ সেখানে পেয়েছি তারও ফটো নিয়েছি। এই দেখো পার্থক্য কোথায়। একটা ছবিতে সমস্ত পায়ের দাগই পড়েছে, অন্যটায় সেটা সত্যিকারের পায়ের দাগ, তার আঙুলগুলো মাত্র গোল গোল দাগ ফেলেছে, সম্পূর্ণ আঙুলের ছাপ পড়েনি বা পড়তে পারে না। পায়ের পাতার মাঝখানের উঁচু জায়গা হাঁটার সময় উঁচুতেই থাকে, সেই জন্য মাটিতে ছাপ পড়ে না। সমস্ত পায়ের পাতার ছাপ পড়া অসম্ভব। বুড়ো আঙুলের দিকে হতে গোড়ালি পর্যন্ত ধনুকের বাঁকানো মতো জায়গাও হাঁটার সময় মাটিতে পড়ে না, অতএব সেখানকার ছাপও পড়তে পারে না। এর থেকেই বুঝেছিলাম এ পা মানুষের নয়, কাঠের পা লাগিয়ে কেউ হেঁটে গেছে। কাঠের পায়ের পাতা বড় করা হয়েছিল যাতে লোকের মনে আতঙ্ক জাগে। আর একটা কথা, মানুষ অত লম্বা হতে পারে না। আগেকার দিনে ডাকাতরা বাঁশের ওপর দুটো লাঠি লাগিয়ে ক্রোশের পর ক্রোশ দ্রুত হেঁটে যেত, তাকে বলা হতো রণপা। আমার সন্দেহ হলেও এই মূর্তিও রণপা ব্যবহার করত, তা না হলে অত লম্বা লম্বা পা ফেলে হাঁটা যায় না। এখন কথা হচ্ছে যতীনকে কেন সন্দেহ করলাম। যতীন জানত অরুণবাবুর একমাত্র পুত্র ছাড়া সংসারে আপনার বলতে আর কেউ নেই। কোনো উপায় ওকে যদি সরানো যায় তবে অনায়াসেই সম্পত্তিটা বাগিয়ে নিতে পারে। কেননা বাংলার এই নির্জন গাঁয়ে কে আবার সম্পত্তির দাবি জানাতে আসবে। তাই তো সে অরুণবাবুকে মারে। তোমরা যখন এখানে এলে তখন সে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলো। চম্পককে যদি ভয় দেখিয়ে অরুণবাবুর মতো মারতে পারে তবে তোমরা আর নিশ্চয়ই এখানে থাকবে না। চম্পক কিন্তু ভয় পেল না। তখন ওরা ঠিক করলো কোনো মতে চম্পককে চুরি করে নিয়ে মেরে ফেলবে। তোমাদের নায়েব ছিল সঙ্গী, তাকে ও টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছিল। শীতাংশু গর্জন করে উঠল, শয়তান, খুনি! আমরা এখন ওকে পুলিশের হাতে জমা দিয়ে খালাস, পুলিশই ওর ব্যবস্থা করবে। মদনবাবু আসুন। ইন্সপেক্টর মদনবাবু হাত কড়ি নিয়ে হাসতে হাসতে পাশের ঘর থেকে বেরোয় এলেন। কিরিটি আগে হতেই তার কাছে লোক পাঠিয়ে খবর দিয়ে রেখেছিল।